আচ্ছা, আজকে বেসিক্যালি মডিউল 2টা শুরু করব। মডিউল 2 মানে কি? মডিউল 2 তে তোমাদের যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার, কেউ এলো নাকি? না, ঠিক আছে। হুম। মডিউল মডিউল 2 তে যেটা আছে বেসিক্যালি, সেগুলো হচ্ছে বিশেষ কিছু ইনস্ট্রুমেন্ট, তাদের সেটা কি করে কাজ করে সেইগুলো তোমাদের বেসিক্যালি জানতে হবে। তো প্রথম আছে তোমার পিএমএমসি ইনস্ট্রুমেন্ট। তো আজকে আমি পিএমএমসিটা পড়াবো। তো আজকের বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে তোমার পিএমএমসি ইনস্ট্রুমেন্ট সম্পর্কে টোটাল কি কি আছে সেই জিনিসগুলো আজকের অবজেক্টিভ, মানে মোটামুটি তার বেসিক কনস্ট্রাকশন কি করে তৈরি করা হয়। পিএমএমসি ব্যাপারটা কিছুটা অলরেডি তোমরা জানো, কেন জানো আমি যখন পড়াতে যাবো তখনই বুঝতে পারবে ব্যাপারটা জানো। মানে আমি আগেও বলেছি। তারপরে তোমার সার্কিট ডায়াগ্রাম, মানে সার্কিট না, মানে কনস্ট্রাকশন আঁকা, ঠিক আছে। আর এই অ্যামমিটার ভোল্ট মিটারটা এই পিএমসি পড়ার পর আমরা অ্যামমিটার ভোল্ট মিটার পড়বো, তখন তার সার্কিট ডায়াগ্রাম আছে, কিভাবে কাজ করে, তার রেঞ্জ কি করে বাড়ানো যায়, তার অ্যাডভান্টেজ, এইসব হাবিজাবি জিনিস রয়েছে এখানে। হুম। তো দেখো, পিএমএমসি ইনস্ট্রুমেন্ট বেসিক্যালি পুরো কথাটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল। পিএমএমসি, পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল। এই চারটে ওয়ার্ড কথাটা নিজেই বলেছে যে ভেতরে কি আছে। বুঝতে পারছো, একটা পার্মানেন্ট ম্যাগনেট আছে, পিএম, দেন আছে একটা এমসি, অর্থাৎ মুভিং কয়েল, অর্থাৎ একটা কয়েল যেটা মুভ করতে পারে। তার মানে আমরা আগের মডিউল পড়ার সময় দেখেছিলাম যে আমার এমনটা হতে পারে যে একটা কয়েল ফিক্স, একটা কয়েল ফিক্স না, যদি দুটো কয়েল থাকে। পিএমএমসি ইনস্ট্রুমেন্ট বলছে মুভিং কয়েল একটাই থাকবে, এবং সেটা মুভিং কয়েল, মানে কয়েলটা মুভ করতে পারে। আর আর কোনো কয়েল নেই, তার জায়গায় পার্মানেন্ট ম্যাগনেট আছে। অর্থাৎ বুঝতেই পারছো, পার্মানেন্ট ম্যাগনেট তো ফিক্সড, আর মুভিং কয়েলটা মুভ করবে। এবার কিভাবে মুভ করবে? না দেখো, এই কনস্ট্রাকশনের ছবি থেকেই বুঝতে পারছো, খুব সোজা, একদম সোজা জিনিস, একদম পরীক্ষায় প্রত্যেক বছরই আসে, একদম সোজা, সব ছেলেরাই উত্তর লেখে। দেখো, একটা বেসিক্যালি কি আছে তোমার, এখানে একটা একটা আয়রনের কোর আছে। এই আয়রনের কোরের উপর দিয়ে এই একটা দেখো রোটেটিং কয়েল রেখেছে। এর কয়েলটাকে এই আয়রনের কোর রেখেছে, তার উপর দিয়ে রোটেটিং কয়েল রেখেছে। এবং এই যে রোটেটিং কয়েলটা রেখেছে সেটাকে কোথায় রেখেছে, ফ্রিলি মুভ করতে পারে। এই দেখো না, দুদিকে স্প্রিং আছে। স্প্রিংটা কেন দেওয়া আছে সেটাও তোমরা জানো, কন্ট্রোল টর্কটা প্রোভাইড করার জন্য। আর কি আছে, দুটো ম্যাগনেটের মাঝখানে ওটাকে রেখেছে, মানে ও যাতে ফ্রিলি মুভ করতে পারে। এবার জিনিসটা আমি অলরেডি আগেই বলেছি জিনিসটা, সেই সেই একই জিনিস আমি আরেকবার রিপিট করছি, কিছুই না। আমার, যদি আমি এরকম করি, অর্থাৎ এরকম ম্যাগনেট রাখি, হুম, এরকম একটা ম্যাগনেট রেখেছি এন, মানে তার এন পোলটা, আর এখানটা রেখেছি তার এস পোলটা, ঠিক আছে। তা তার মাঝখানে যদি আমি ধরো একটা কন্ডাক্টরকে এইভাবে রাখি, মানে একটা একটা ওই একটা সিঙ্গেল টার্নের কন্ডাক্টর মনে করো, সিঙ্গেল টার্ন হোক মাল্টি টার্ন হোক, একটা কন্ডাক্টরকে আমি যদি এইভাবে রাখি, যদি সেটা ফ্রিলি মুভ করার অ্যারেঞ্জমেন্ট ওকে দিয়ে দিই, অর্থাৎ এই যে অ্যাক্সিসটা আঁকছি আমি, ডটেড অ্যাক্সিসটা, এই ডটেড অ্যাক্সিসটা বরাবর যদি সে মুভমেন্ট করার ক্ষমতা রাখে, অর্থাৎ এই দিকে বা এই দিকে, যদি মানে পুরো ঘুরতে পারে, তাহলে কি হতে পারে? তোমার এই প্রসঙ্গে বলেওছিলাম যে আমাদের কারেন্ট যদি আমার ধরো অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করে, ঠিক আছে, তাহলে আমার এন পোল তৈরি হবে। আর যদি কারেন্টটা আমার ক্লকওয়াইজ মুভ করে, তাহলে সেই দিকে আমার এস পোল তৈরি হবে। এটা তোমরা সবাই জানো। তাহলে মনে করো, সাপোজ এর ভেতর দিয়ে কারেন্টটা যাচ্ছে, আমি কথার কথা বলছি, ধরো কারেন্টটা মনে করো এই দিকে যাচ্ছে, অর্থাৎ দেখো অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করছে, তাই না? তো কারেন্ট যদি এই কয়েলের ভেতর দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করে, তাহলে এই কয়েলের ওপর সেকশনটা কি তৈরি হবে, এন পোল তৈরি হবে। আর ওই নিচের প্রান্তটায় এস পোল তৈরি হবে। আমি এসটাকে ডটেড আকারে লিখছি, এই কয়েলের নিচের দিকটা, মানে ওপর দিকটা এন, নিচের দিকটা এস। তো স্বাভাবিকভাবে কি করবে, এই এস পোলটা চাইবে এন পোলকে নিচের দিকে টানতে, আর এই এনটা চাইবে এসটাকে নিচের দিকে টানতে। ফলস্বরূপ ব্যাপারটা কি হবে, না যেহেতু এনটা একে এদিকে টানতে চাইবে, এসটাকে এদিকে টানতে চাইবে, তার মানে এর টেন্ডেন্সি হবে রাইট ডিরেকশনে ঘোরা। এবার এর সঙ্গে আমি যদি কাঁটাটাকে লাগিয়ে দিই, তাহলে সে কাঁটাটা এদিক থেকে এদিকে মুভ করবে যখন এর ভেতর দিয়ে কারেন্ট যাবে। এই হচ্ছে সিম্পল টেকনিক। আমি টেকনিকটা আমরা আগেও জেনে গেছি, নতুন কিছু না। তো দেখো, এখানে ওই রকমই অ্যারেঞ্জমেন্টটা রাখা আছে। কি করা হচ্ছে, কয়েলটাকে এইভাবে রেখেছে। হ্যাঁ, মানে আমরা এতক্ষণ এইটা টপ ভিউ দেখছিলাম ওপর থেকে, আগে যে ছবিটা দেখলাম ওপর থেকে তার টপ ভিউটা মনে করো দেখছিলাম, এদিকটা এন আছে, এদিকটা এস আছে, আর মাঝখানে এই দেখো এই কয়েলটা আছে, এরকম দেখছিলাম। তো স্বাভাবিকভাবে কি হবে মনে করো, আমি এর ভেতর দিয়ে এই এই যে কয়েলটা আছে, হ্যাঁ, এই যে কয়েলটা, যেটা সবুজ গ্রিন কালার আমি টানলাম,
এই কয়েলটার ভেতর দিয়ে আমি যদি কারেন্ট পাঠাই তাহলে ওটা একটা দিকে ডিফ্লেক্ট হবে, তো এর সময় যদি কাঁটা লাগানো থাকে তাহলে কাঁটাটাও একটা দিকে ডিফ্লেক্ট হবে, এই হচ্ছে ব্যাপার। আর কি আছে, স্প্রিং আছে, তাহলে আমি যেরকম কারেন্ট ভেতরে পাঠাবো সেরকম ডিফ্লেকশন টর্ক তৈরি হবে। সেই ডিফ্লেকশন টর্ক এই কন্ট্রোল টর্কটাকে একদম একদম অপোজ করবে। তোমরা এগুলো সব জেনেছো যে কন্ট্রোল টর্কের সঙ্গে ডিফ্লেকশন টর্ক যখনই সমান হয়ে যাবে কাঁটাটা পার্টিকুলার একটা জায়গায় ফিক্স হবে। এবার যত বেশি কারেন্ট পাঠাবো ডিফ্লেকশন টর্ক সেখানে বেশি, সেটা এখানে চাপ দেবে, তাহলে স্প্রিংটার জন্য আবার কাঁটাটা একটা জায়গায় গিয়ে দাঁড়াতে বাধ্য হবে, তার রিডিং পাবো। এটাই পিএমএমসি ইনস্ট্রুমেন্ট, এখানে আর কিচ্ছু নেই, ঠিক আছে। কিন্তু যে জিনিসটা একটু জানা নেই সেটা আমি পরে বলছি, ঠিক আছে। তো প্রথম বক্তব্যটা হচ্ছে কতগুলো ইস্যু, সেটা হচ্ছে যে তুমি যদি ফাঁকা একটা এরকম কয়েল রেখে দাও, দেখো এইখানটায় ম্যাগনেটটা রাখলেই হতো, আর এই যে গ্রিন কালারের যে কয়েলের তারটা দেখানো হয়েছে অর্থাৎ রোটেটিং কয়েল অফ এন টার্ন যেটা দিয়েছে, সেই দুটো রাখলেই হতো। এক্সট্রা একটা জিনিস তোমরা দেখছো স্টেশনারি আয়রন কোর, একটা দেখো আয়রন কোর আছে, ঠিক আছে। এই জিনিসটাই তোমাদের এক্সট্রা জানা, যে আয়রন কোরটা আবার মাঝখান থেকে কি করতে হলো, বেশ তো কয়েলটা ছিল, কয়েলটাই তো নিজে নিজেই ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছিল, অ্যাকর্ডিংলি যেদিকে দরকার সেদিকে ডিফ্লেক্ট হবে, ভালো কথা। এই আয়রন কোরের ফাংশনটা কি, এটাই হচ্ছে তোমার এখানে এক্সট্রা। আচ্ছা কি কেউ কি একটু আইডিয়া দিতে পারবে যে কি কারণে এটা রেখেছে, মানে কোনো কোনো রিজন এটার পিছনে, জাস্ট যা 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 মনে হচ্ছে একটু বলতে পারো, বলো। স্যার, হুম। হয়তো ফ্লাক্স গুলো বেশি পরিমাণে কাট করতে পারবে বলে। ফ্লাক্স গুলো বেশি পরিমাণে কাট করতে পারবে, ফ্লাক্সটা হ্যাঁ ওটা তুমি কিছুটা কিছুটা ঠিকই বলেছো, মানে ওটা একটা কারণ বটে, ওটা কারণ বটে একটা, ঠিকই বলেছো। মানে মানে টেস্ট দেখো করার তুমি জন্য। তুমি যে কথাটা বলছো, তুমি কথাটা হচ্ছে তোমার মানে এভাবে বলা উচিত, মানে তোমার কথাটা আংশিক সত্য। কেন না, ফ্লাক্স এমনিতেও ফাঁকা এয়ার থাকলেও কাট হবে, আর এই ম্যাগনেট থাকলে সুবিধা কি হবে, এই ম্যাগনেট বলছি এই যে আয়রন কোডটা, দেখো আয়রনের কোডটা সেটটা দেখো সিলিন্ড্রিক্যাল চোঙের মতো, আর একইভাবে এইগুলোকে বলা হয় পোল শু, এই যে চুম্বকের না এই এই মুখগুলোকে বলা হয় পোল শু। দেখো এর শেপটা কিরকম করেছে দেখেছো, এটাও সিলিন্ড্রিক্যাল করে দিয়েছে, যাতে করে এই যে মাঝখানের এয়ার গ্যাপ, এইটাকে বলা হয় এয়ার গ্যাপ, যে গ্যাপে এয়ার রয়েছে অর্থাৎ ফাঁকা, সেই জায়গাটা বলা হয় এয়ার গ্যাপ। অর্থাৎ এই যে ড্রামটা ঘুরছে, এই মানে এই যে তোমার স্টেশনারি আয়রন কোড ড্রামের মতো যেটা, সেইটা আর দেখো পোল শুয়ের মুখটা ইচ্ছে করে এরকম গোল শেপ করা হয়েছে, যাতে করে এই দুটোর মাঝখানে একটা এয়ার গ্যাপ মেনটেন করতে পারে। তো এয়ার গ্যাপটা চেহারাতে কি মনে হচ্ছে, এয়ার গ্যাপটা কোনো ইউনিফর্ম গ্যাপ না, এই গ্যাপটা কি এমন আছে কোনো জায়গায় গ্যাপটা বেশি কোনো জায়গায় গ্যাপ কম, এরকম কি আছে, নেই। এই ইউনিফর্ম এয়ার গ্যাপ যদি থাকে তার একটা সুবিধা আছে, কি সুবিধা আমরা একটু পরে বলছি। তাতে আর কিছু না, সুবিধাটা খুবই সোজা, ম্যাগনেটিক ফিল্ডটা ইউনিফর্ম হয়। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডটা ইউনিফর্ম হওয়ার কারণ দরকার আছে, কেন দরকার আছে আমি পরে জানছি। মোট কথা তুমি যদি এই যে গ্যাপটাকে যদি সব জায়গায় সমানভাবে মেনটেন করতে পারো, যেমন দেখো এখানে যে এই যে একমাত্র তুমি যখন এই স্টেশনারি আয়রন কোডটা না দিতে, তাহলে কয়েলটা কিরকম দেখতো, শুধু কয়েলটা ফাঁকা এরকম করে ঘুরতো। আর সেক্ষেত্রে খেয়াল করে দেখো এই ম্যাগনেটিক পোলটা আর ম্যাগনেটিক পোলটা আর মাঝখানে একটা এরকম এরকম ফাঁকা একখানা ইয়ে ঘুরছে, তো কোনো মানে এই যে ইউনিফর্ম এয়ার গ্যাপটা মেনটেন করার মতো কিছু থাকবে না সেক্ষেত্রে, শুধু কয়েলটাই রয়েছে, তাতে একটা প্রবলেম আছে, এরর আসবে, কেন এরর আসবে পরে জানছি। তার জায়গায় তুমি যদি কয়েলটাকে একটা কাঁচা লোহা, আয়রন কোর মানে কি কাঁচা লোহা, তো কাঁচা লোহার উপর তুমি যদি এই তারটাকে জড়িয়ে দাও, তাহলে কি হবে, এই তারটা যে ম্যাগনেটটা সেইটা প্রথম ক্যাপচার হবে এটার ভেতরে, অর্থাৎ এই আয়রনের কোরটা ম্যাগনেটাইজ হবে। আয়রন কোরটা নিজে যদি একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তখন হচ্ছে এই পোল সুয়ের সঙ্গে এইখানে যে ম্যাগনেট তৈরি হলো, এই যে ম্যাগনেট, এটা এখন ম্যাগনেট তৈরি হলো একটা এই সিলিন্ডারটা, তাহলে তার সঙ্গে দেখো ইউনিফর্ম এয়ার গ্যাপ একটা মেনটেন হচ্ছে, তাতে করে এই ইউনিফর্ম এয়ার গ্যাপ যদি মেনটেন হয়, তাহলে ফ্লাক্সের যে ডেনসিটি বি যাকে আমরা বলি, সেইটা ইউনিফর্ম হবে, আর সেইটা যদি ইউনিফর্ম হয় তাহলে তোমার রিডিং এ এরর আসবে না, পরে দেখছি ওটা আমরা, ঠিক আছে। আরো একটা দরকার আছে, সেটা হচ্ছে যে যে কোনো মুভি ইনস্ট্রুমেন্টে তিনটে জিনিস নেসেসারি। একটা তো ডিফ্লেকশন টর্ক, বুঝে গেছো, যে কয়েলের ভেতর কারেন্ট পাঠাচ্ছি ম্যাগনেটাইজ তৈরি হচ্ছে, ডিফ্লেকশন টর্ক, ভালো কথা। স্প্রিং রয়েছে, কন্ট্রোল টর্ক, আর একটা টর্ক লাগে, ড্যাম্পিং টর্ক। সে ড্যাম্পিং টর্কটা কে প্রোভাইড করবে, তখন উত্তর বলছে যে ড্যাম্পিং এর জন্য আলাদাও কিছু দেওয়া দরকার নেই,
এই যে স্টেশনারি আয়রন কোর, এই স্টেশনারি আয়রন কোরটা এমনি একটু ভারী। দ্বিতীয় কথা হচ্ছে এটা যদি সলিড আয়রন কোর হয় তাহলে এর মধ্যে এর ভেতর যখন কারেন্ট পাঠাবো এর মধ্যে সেই এডি কারেন্ট ইনডিউসড হবে, যে এডি কারেন্ট বলছিলাম যে তোমরা এখনো শেখোনি। তো যদি এর মধ্যে এডি কারেন্ট ইনডিউসড হয় এই এটার মধ্যে, তাহলে ও একটা নিজে নিজে ড্যাম্পিং টর্ক প্রোভাইড করবে। যে তোমরা এডি কারেন্ট ড্যাম্পিং আগের দিন বললাম, বোঝোনি ব্যাপারটা, থাক এখন। মোট কথা এডি কারেন্ট একটা ড্যাম্পিং প্রোভাইড করে। তাহলে যদি এই ভারী লোহার আয়রন কোরটা রেখে দাও তাতে একসাথে এই এর ভেতরে এডি কারেন্ট ইনডিউসড হয়ে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে পাঠাচ্ছ তুমি কাঁটাটাকে এই দিকে, কিন্তু এটাকে এমন ভাবে তৈরি করা আছে যে এডি কারেন্টের মধ্যে, মানে এডি কারেন্টটা যদি ইনডিউসড হবে এ এ এই দিকে হালকা একটা ড্যাম্পিং টর্ক প্রোভাইড করবে। আর যেদিকে ডিফ্লেকশন টর্ক হচ্ছে তার উল্টো দিকে একটা হালকা ড্যাম্পিং টর্ক প্রোভাইড হবে। মানে যেটা বলেছিলাম না, জাস্ট ঘোড়ার একটা টেন্ডেন্সি, ঘুরবে না বাট ঘোড়ার একটা টেন্ডেন্সি রাখে দেবে। তাহলে কি হবে, এই কাঁটাটা আস্তে আস্তে স্মুথলি মুভ করে এখানটা গিয়ে দাঁড়াবে, বেশি নড়াচড়া নড়াচড়া করতে পারবে না, কারণ এই যে এই ড্যাম্পিং টর্কটা এখানে রয়ে গেছে। ঠিক আছে, তো সেই মেনলি দুটো কারণের জন্য স্টেশনারি আয়রন কোডটা দেওয়া হয়। এবার যা বক্তব্যগুলো মোটামুটি বললাম এটা পড়ে নিও, সুন্দর করে লেখা আছে, অসুবিধা নেই। ঠিক আছে, আর ডিটেলে বলতে গেলে দেখো ওই ছবিটা কি আরেকটু ডিটেলে এখানে দেখানো হয়েছে। আর তোমরা যদি মানে ছবিটা বুঝতে অসুবিধা হয়, এই ছবিটা পুরনো ছবি, আগের আগের স্লাইডেও ছিল। দেখতে পাচ্ছ অনেকগুলো মাল্টি নাম্বার অফ টার্নের একটা কয়েল রয়েছে। দেখো এটা বেসিক্যালি কয়েলটা, অনেকগুলো নাম্বার অফ টার্ন আছে। আর তার ম্যাগনেটিক ফিল্ডটা যাতে ইউনিফর্ম হয় তার জন্য কি করেছে, এটা হচ্ছে সেই আয়রনের কোর যেটাকে আমি এতক্ষণ ধরে বললাম। তাহলে এই আয়রনের কোরটা কি করছে, পুরো এর ম্যাগনেটিক ফিল্ডটা পুরো এর নিচে দিয়ে নিজে একটা ম্যাগনেট ফিল্ড তৈরি হচ্ছে। ধরো এই ম্যাগনেটিক কোরের এই উপর সাইডটাই তৈরি হয়েছে এন, নিচের সাইডটাই তৈরি হয়েছে এস। তাহলে এই এনটা চাইবে এইদিকে আসতে, এই এসটা চাইবে যে ঘুরতে, মানে টোটাল সিলিন্ডারটা ডান দিকে ঘুরবে। টোটাল সিলিন্ডার যদি ডান দিকে ঘুরে তাহলে তোমার কাঁটাটা ডিফ্লেক্ট হবে, বুঝতেই পারছো। আর যখনই এই কয়েলের ভেতর দিয়ে কাঁচা লোহা দেবে তখন এর মধ্যে এডি কারেন্ট ইনডিউসড হবে এই এর ভেতরটায়। তার একটা হালকা টেন্ডেন্সি থাকবে, একে এইদিকে একটা হালকা টেন্ডেন্সি রেখে দেবে, ঘুরবে না বাট হালকা টেন্ডেন্সি রাখবে, যাতে করে কাঁটাটা ড্যাম্পিং টর্কটা পায়, ও স্মুথলি আস্তে 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 মুভ করে যেখানে দাঁড়ানো সেখানে দাঁড়াবে। ঠিক আছে, তো এই হচ্ছে মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টের টেকনিক, আর কিচ্ছু নাই, আর বেসিক্যালি কিছু নেই। তোমরা পরীক্ষার হলে এখানে অনেকগুলো ছবি আমি দিয়েছি, হ্যাঁ দেখো এই একটা ছবি দিয়েছি, তোমার যদি মনে হয় পরীক্ষায় এই ছবিটা আঁকবে তাহলে এটা বেশি সুবিধা, আমার মনে হয় এই ছবিটা আঁকতে পারো, এটা বেশ আঁকাটা সোজা, আর এইটা আঁকাটা একটু শক্ত। আর তোমার যেটা মনে হবে যে আমার মনে হয় এটাই আঁকাটা সোজা আছে, তুমি মনে হয় পরীক্ষায় এই ছবিটা আঁকবে তাহলে এই ছবিটা আঁকতে পারো। ঠিক আছে, হ্যাঁ স্যার, এটাই সোজা আছে। এটাই সোজা আছে। ব্যাপারটা পুরো ধরতে পেরে গেছো হ্যাঁ স্যার। জিনিসটা, পুরো একদম ক্লিয়ার ব্যাপারটা এটাই। হ্যাঁ তো স্যার। হ্যাঁ হুম। ওকে, আচ্ছা। আর দ্বিতীয় হচ্ছে আর আর কি কি জিনিস দেখার বিষয়, সেটা হচ্ছে দেখো এইখানে কন্ট্রোল টর্ক কারা প্রোভাইড করে না, এখানে দুটো স্প্রিং আছে। যে টার্মটা অবশ্যই মেনশন করবে এটাকে বলা হয় হেয়ার স্প্রিং, নামটা ওরকম দিয়েছে। পিএমএস ইনস্ট্রুমেন্ট যখন পরীক্ষা খাতায় লিখবে হেয়ার স্প্রিংটা অবশ্যই মেনশন করবে, হেয়ার স্প্রিং বলে এটাকে। কাজ হচ্ছে বুঝতে পারছো কন্ট্রোল টর্কটা প্রোভাইড করা, আর কিছু না। ঠিক আছে, তো কন্ট্রোল টর্কটা প্রোভাইড করা ওর কাজ বেসিক্যালি। আর কি হচ্ছে তোমার এটা তো এগুলো তো জানোই জিনিসগুলো, যখন ডেভেলপ মানে ফোর্সটা ম্যাগনেটিক ফিল্ড আর এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য ফোর্স অফ স্প্রিং, মানে ওই তোমার ডিফ্লেকশন টর্কের সাথে তোমার কন্ট্রোল টর্ক যখন সমান হয়ে যায় কয়েল রোটেশন উইল স্টপ, কয়েলটা যে ঘুরছিল ঘুরে ঘুরে একটা জায়গায় দাঁড়িয়ে যাবে। আর কি থাকে, পিভট অ্যান্ড জুয়েল বিয়ারিং, আগের দিন পড়িয়েছি তোমাদের, যে একটা কাঁটার মতো থাকে, দেখেছো তো, সে বললাম আগে যে উপরে একটা কাঁটা নিচে একটা কাঁটা, তো সেই দেখো এই জুয়েল বিয়ারিং, জুয়েল বিয়ারিং এর মধ্যে দেওয়া হয় যাতে ফ্রিলি মুভ করতে পারে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে তোমরা আগের চ্যাপ্টারে যা যা পড়ে এসছে তার কোন কোন জায়গাগুলো পার্টিকুলারলি পিএমএমসি ইনস্ট্রুমেন্টে অ্যাপ্লিকেবল হবে সেইগুলোই তোমাদের জানতে হবে। না কন্ট্রোল টর্ককে প্রোভাইড করছে হেয়ার স্প্রিং, ড্যাম্পিং টর্ককে প্রোভাইড করছে একটা পার্মানেন্ট ম্যাগনেট আর একটা কয়েল, আর তার ভেতর একটা আয়রনের কোর। ড্যাম্পিং বলছি যে ডিফ্লেকশন টর্ক, ড্যাম্পিং টর্ককে প্রোভাইড করছে না ওই যে আয়রনের কোরটা, ওর মধ্যে এডি কারেন্ট ইনডিউস হচ্ছে, যার জন্য ওটা একটা উল্টো দিকে, যেদিকে ডিফ্লেকশন টর্ক যাচ্ছে তার উল্টো দিকে একটা ঘোরার টেন্ডেন্সি রাখছে, যেটাকে আমি বলছি ড্যাম্পিং টর্ক। তাহলে তিনটে টর্ক পেয়ে গেলাম। আর তোমার এর মুভিং মানে যে এই মুভিং পয়েন্ট জিনিসটার কি দিয়ে ধরে থাকবে,
যেটা আগের দিন পড়ালাম আমি, জুয়েল বিয়ারিং এর দিয়ে ঘুরে থাকবে, এটা ফ্রিলি মুভ করতে পারে। এরপরে হচ্ছে দুটো জিনিস অ্যাড করা হচ্ছে আমাদের, অ্যাটকিনসন অলরেডি বলেছে যে আয়রন কোর, বলছে আয়রন কোর ইজ প্লেসড ইনসাইড দ্য কয়েল টু কনসেন্ট্রেট দ্য ম্যাগনেটিক ফিল্ড। কেন এটা কেন দরকার, এই 1 আর 2 কেন দরকার? দরকার হচ্ছে টু ইনক্রিজ দ্য অ্যাকিউরেসি অ্যান্ড এফিসিয়েন্সি। মিটারটার অ্যাকিউরেসি যদি বাড়াতে হয়, অর্থাৎ এরর যদি কমাতে হয়, দেখো অ্যাকিউরেসি বাড়ানো মানে এরর কমানো, তাহলে অ্যাকিউরেসি যদি বাড়াতে হয়, অর্থাৎ ভুলভাল রিডিং যাতে কম দেয় যত সম্ভব, সেই জন্য আয়রন কোডটা দিচ্ছে। ওই যে আমি একটু আগে বললাম না, ইউনিফর্ম তুমি যদি আয়রন কোডটা বসাও তাহলে কি হচ্ছে, এই আয়রন কোডটাও সেটটা দেখো পুরো গোল, আর পোল শু যেটা রয়েছে ওটা সেটটাও গোল। তার মানে এদের মাঝখানে যে এয়ার গ্যাপটাকে আমি যে এই যে এয়ার গ্যাপ, এই এয়ার গ্যাপটা সর্বত্র ইউনিফর্ম, এবং এই এয়ার গ্যাপ যদি তুমি সর্বত্র ইউনিফর্ম না রাখো তাহলে কিন্তু মিটারে এরর আসবে, ঠিক আছে? তো সেই কোডটা দিলে হচ্ছে তোমার এই ইয়েটা হচ্ছে, ওটা ওটা দিচ্ছি তোমার অ্যাকুরেসি বাড়ানোর জন্য। আর কি দেখো, কার্ভ পোল ফেসেস, এই যে এই পোলের ফেসগুলো কার্ভ করে দেওয়া হচ্ছে, পোলের ফেসগুলোকে পোল শু যেটাকে বলি আমরা, কার্ভ পোল ফেস করেছে কেন না, হচ্ছে তোমার to ensure the turning force on the coil increases as the current increases। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমার যখন ধরো এই কয়েলের ভেতর দিয়ে তুমি যখন কারেন্ট বাড়াবে, বেশি কারেন্ট পাঠাবে আর কি, তখন যাতে একদম স্মুথলি, মানে তার তখন যেন কোনো রকম প্রবলেম না হয়। দ্বিতীয় কথা দেখো, এই যে কয়েলটা ঘুরবে, এই সিলিন্ডারটা ঘুরলেই হলো না, এই সিলিন্ডারের মাঝখানটা এই কয়েলটা এদিক দিয়ে রয়েছে না, এই কয়েলটাও যাতে স্মুথলি ঘুরতে পারে, যেরকম বেশি কারেন্ট যাবে সেরকম বেশি টর্ক যেন এর সঙ্গে অ্যাপ্লাই হতে পারে, যেন এই কয়েলটা এর গায়ে লেগে না যায়, পোলটার গায়ে যেন টাচ খেয়ে থেমে না যায়, ইত্যাদি কারণের জন্য এগুলো কিন্তু পোল এই পোলগুলো কার্ভ ফেস করে দেওয়া হয়েছে। তাহলে এই দুটো কেস করলে তোমার হচ্ছে অ্যাকিউরেসি আর এফিসিয়েন্সি কিন্তু বাড়ে। এই হচ্ছে পিএমএসসি ইনস্ট্রুমেন্টের একটা বড় পয়েন্ট। কারো আশা করি বুঝতে প্রবলেম নেই। তারপরে না। হচ্ছে এরপরে হচ্ছে আমি এতক্ষণ যে এই কথাটা বলছি যে আমার আয়রন কোর হলে ভালো হয়, আমার ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড দরকার, এই এয়ার গ্যাপটা, এই মাঝখানে এয়ার গ্যাপ করে চিল্লাচ্ছি, এই এয়ার গ্যাপটা কি কারণে হওয়া দরকার ইত্যাদি জিনিসগুলোকে জানার জন্য এবার আমাদেরকে ম্যাথামেটিক্যাল ডিডাকশন গুলো পড়তে হবে, এবং এটা পরীক্ষা কিন্তু লিখতেই হবে। আচ্ছা, এই ফর্মুলাটা কতজনের জানা আছে গো? এটা তোমরা আগের ফার্স্ট ইয়ারই পড়েছো, ক্লাস 12-এও পড়েছো, যারা ক্লাস 12-এ পড়েছো তারাও পড়েছো। একটা কারেন্ট, একটা এন টার্নের কয়েল, ধরো এটা করি ব্ল্যাকবোর্ডটা, ধরো তুমি একটা কয়েল এরকম করে পেঁচিয়েছো, অনেকগুলো করে তারপরে এরকম করে পেঁচিয়েছো, এই কয়েল, একটা কয়েল পেঁচিয়েছো বেসিক্যালি, তার ভেতর দিয়ে তুমি একটা কারেন্ট পাঠাচ্ছ আই। এই যে কত সংখ্যক পেঁচিয়েছো, নাম্বার অফ টার্নস, যেটা নাম্বার অফ টার্নটা হচ্ছে মনে করো এন, আর এ যে টোটাল এই যে এরিয়াটা, এই যে এতটা যে একটা রাউন্ড শেপ নিয়েছে, তার যে এরিয়া ভেতরে, সেই এরিয়াটা মনে করো তোমার এ। আর এ যদি তোমার এটাকে যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখো, অথবা এন আর এস ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখো, এটা তো কারেন্ট পাঠালেই সঙ্গে সঙ্গে টর্ক তৈরি হবে না, কারেন্ট পাঠালে ম্যাগনেট তৈরি হয়। আবার সেই ম্যাগনেট, এই যে অর্থাৎ কি কয়েলটা একটা ম্যাগনেটে পরিণত হবে, তাকে যদি আবার একটা ম্যাগনেটের মধ্যে প্লেস করো, তখন সে একটা টর্ক ফিল করবে, ঘোরার টেন্ডেন্সি রাখবে আর কি, ঘুরতে চাইবে। সেই ঘোরার জন্য যে টর্কটা লাগবে, তুমি যে এখানে ম্যাগনেটিক ইয়েটা দিয়েছো, যদি ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি হয় বি, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ডের যে ডেন্সিটি বি ওয়েবার পার মিটার স্কয়ার, ধরো এরকম ইউনিটে বলা হয়, তো এটা যদি বি ম্যাগনেটিক ফিল্ডে রাখো, তাহলে এ যে পরিমাণ টর্ক অনুভব করবে, এটা তোমরা আগে পড়ানো হয়েছিল বিআইএনএ, বিনা, আমরা টর্ক ইকুয়াল টু বিনা, বিনা মানে বিনা বাজায় বিনা, তো টর্ক ইকুয়াল টু হচ্ছে মানে বিআইএনএ, এইটা হচ্ছে যে পরিমাণ টর্কটা সে পাবে তার ফর্মুলা। এটা তোমরা ফিল্ড আগে মনে হয় ক্লাস 12-এ ফিজিক্সেও ছিল, এটা ফিজিক্সে ছিল, আর মনে হয় ক্লাস 12-এও ছিল। তো সেই টর্ক যেটা প্রোভাইড করে সেটা হচ্ছে বিআইএনএ, যেখানে বি কি আই কি এন কি এগুলো সব লেখা আছে। এবার দ্বিতীয় একটা ব্যাপার হচ্ছে, যেখানে এ বি কে নিয়ে প্রবলেম নেই, কারণটা হচ্ছে আমি যেরকম শক্তিশালী পার্মানেন্ট ম্যাগনেট আমি এখানটা রাখবো, এই যে পার্মানেন্ট ম্যাগনেটটা রেখেছি এনএস, এটা যত শক্তিশালী, এর ভেতর দিয়ে যে চৌম্বক মানে তোমার বলরেখা ম্যাগনেটিক ফ্লাক্স লাইন গুলো যাচ্ছে, তার
ডেনসিটি হচ্ছে বি মনে করো। এবার সেটা শক্তিশালী চুম্বক হলে বি বেশি হবে, যদি লো কোয়ালিটি অর্থাৎ যদি কম শক্তিশালী চুম্বক হয় তাহলে বি এর ভ্যালু কম হবে। বি হচ্ছে ফ্লাক্স ডেনসিটি, অর্থাৎ ইউনিট এরিয়ার ভেতর দিয়ে কত পরিমাণ ফ্লাক্স এদিক থেকে এদিকে দৌড়চ্ছে। এন থেকে তোমরা এটুকু জানো ফ্লাক্স গুলো সবসময় এন থেকে এসের দিকে দৌড়ায়। তাহলে একটা ইউনিট এরিয়ার ভেতর দিয়ে, এখানে আমি এরিয়া এ নিই, সেই এরিয়ার ভেতর দিয়ে কত পরিমাণ ফ্লাক্স হচ্ছে সেটা হচ্ছে বি। আমরা বি কে বলতাম ফাই বাই এ, ফাই হচ্ছে ফ্লাক্স আর এ হচ্ছে এরিয়া, মানে ফ্লাক্স পার ইউনিট এরিয়া, ওয়েবার পার মিটার স্কোয়ার। তো সেই ওয়েবার পার মিটার স্কোয়ার যে ফ্লাক্স, সেই ডেনসিটি তুমি রেখেছো, সেটা ঠিক আছে। আই হচ্ছে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা, এন হচ্ছে কত নাম্বার অফ টার্নস নিয়েছো তার উপর, যত বেশি নাম্বার অফ টার্নস নেবে তত বেশি টর্ক তৈরি হবে। আর হচ্ছে এ এরিয়া। এরিয়া মানে আমি একটু আগে তোমাকে দেখালাম যে কয়েলটা যে পরিমাণ এরিয়া নিয়েছে, ঠিক আছে, কয়েল যে পরিমাণ এরিয়া নিয়েছে ওটা তো আমি বুঝলাম, ঠিক আছে। তো যদি আমাকে ইয়ে করা হয় কয়েলটাকে, দেখো এইখানে দেখো কয়েলের যে শেপটা, এই কয়েলের শেপটাকে ভালো করে দেখো। কয়েলের শেপটাকে তুমি যদি উপর থেকে টপ ভিউ দেখো তাহলে কয়েলের শেপটা তুমি এরকম দেখবে। হ্যাঁ, মানে এই এসেছে দিয়ে অনেকগুলো এরকম করে টার্ন খেয়েছে, চৌকো টাইপের। দেখে গেল একটু, তাহলে অনেকগুলো টার্ন খেয়েছে, টার্ন খেয়ে দেখো এদিক দিয়ে বেরিয়ে গেছে, তাই তো। কয়েলের শেপটা গোল নয়, কয়েলের শেপটা চৌকো, তুমি টপ ভিউ দেখো। তার মানে কি হচ্ছে, তার এই দিক বরাবর এটাকে যদি আমি বলি লেন্থ, আর ও যে অ্যাক্সিসটা করে ঘুরছে, অর্থাৎ এই দেখো এই অ্যাক্সিসটা করে ঘুরছে, এই ডিস্টেন্সটাকে আমি যদি বলি আর। কেন আর বলছি, কারণ তুমি যখন এই দিক থেকে ফ্রন্ট ভিউ দেখবে, এই কয়েলটাকে ফ্রন্ট ভিউ দেখবে, তখন তুমি এই ছবিটা পাবে, এই ছবিটা। সেক্ষেত্রে দেখো এই যে ঘুরছে ও, এইটাকে অ্যাক্সিস করে ঘুরছে, তাই না, এই এইটাকে অ্যাক্সিস করেও ঘুরছে। তাহলে এই ডিস্টেন্সটা যদি তোমার আর হয়, তাহলে এই টোটাল ডিস্টেন্সটা কত, দেখো 2r। টোটাল এর যে এরিয়া এ, সেই এরিয়াটাকে আমি বলবো এল ইন্টু 2r। কারো বুঝতে আশা করি অসুবিধা নেই, কয়েলের যে এরিয়া, তো এখানে ওটাই লিখেছে। আর দেখো এরিয়া হচ্ছে আর ইন্টু টু এল, ও এটা 2r ইন্টু এল করলে ভালো হয়, সরি সরি, এটা আমি টাইপিং মিস্টেক করেছি। এটা 2r হচ্ছে তোমার ব্রেডটা আর এল হচ্ছে লেন্থটা, ঠিক আছে। তাহলে এই এরিয়া নিয়ে যদি থাকে তাহলে আমার এই পরিমাণ টর্ক দেবে। এবার একটা পিএমএমসি ইনস্ট্রুমেন্ট আমি নিয়ে এলাম। তো পিএমএমসি ইনস্ট্রুমেন্ট আমি নিলাম যখন, ধরো বাজার থেকে কিনে আনলাম, বাজার থেকে যে আমি ইনস্ট্রুমেন্টটা কিনলাম, সেই ইনস্ট্রুমেন্টটা নিশ্চয়ই চৌম্বকত্ব, অর্থাৎ এই যে পার্মানেন্ট ম্যাগনেটটা নিয়েছি, এই পার্মানেন্ট ম্যাগনেটটা নিশ্চয়ই ভ্যারি করবে না। পার্মানেন্ট ম্যাগনেট মানে কিছু পার্মানেন্ট ম্যাগনেট, তাকে আবার নতুন করে তুমি ম্যাগনেট তৈরি করছো না, অর্থাৎ তার যে ফ্লাক্স ডেনসিটি বি সেটা কিন্তু ফিক্সড। সেই যে ম্যাগনেট নিয়েছো তার যে এরিয়া, কয়েলের যে এরিয়া এ, সেটাও ফিক্স। ইভেন এই যে নাম্বার অফ টার্নস, কতগুলো পাক সংখ্যা, সেটাও ফিক্স। সেগুলো তোমার হাতে নেই, মিটারটা যে বানিয়েছে তার হাতে। তার মানে এই ম্যাগনেটটায় কি পরিমাণ ডেনসিটি আছে ফ্লাক্স বি, ওটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, এনটাও কনস্ট্যান্ট। তিনটে যদি কনস্ট্যান্ট হয়, অর্থাৎ তোমার এই যে টাও ইকুয়াল টু বিআইএন এ, তার মধ্যে বি, এন আর এ, এই তিনটে যদি কনস্ট্যান্ট হয় তখন তাদেরকে বলা হয় জি। জি মানে বলা হয় গ্যালভানোমিটার কনস্ট্যান্ট। এই পার্মানেন্ট ম্যাগনেট এই যে ঘুরছে যন্ত্রটা, এই যন্ত্রটার অ্যাকচুয়াল নাম হচ্ছে এটা গ্যালভানোমিটার, এটা ঠিক আছে। ও এই যে গ্যালভানোমিটার বলছি আমি, যেহেতু গ্যালভানোমিটার বলছে, সেই জন্য এই বিএন এ টার্মটাকে বলা হয় জি, মানে একটা কনস্ট্যান্ট ধরে নেওয়া হয়। সেক্ষেত্রে টর্ক ইকুয়াল টু জি ইন্টু আই, এখানে জি হচ্ছে গ্যালভানোমিটার কনস্ট্যান্ট। অর্থাৎ একটা মিটারের জন্য একটা গ্যালভানোমিটার কনস্ট্যান্ট তার রয়েছে, তার পার্টিকুলার বি আছে, তার পার্টিকুলার এ আছে, তার পার্টিকুলার আই আছে। কারো বুঝতে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। কিন্তু স্যার বলছি, স্যার বলো বলো। বলছি গ্যালভানোমিটার কনস্ট্যান্টের ওখানে বিএনএ টা কি, ওটাকে মানে সব মোট করে মানে ইনটু করলে তাহলে ওটা সমান হবে না, হুম যে হুম আলাদা হুম আলাদা যদি মান হুম, থাকে তাহলে সমান ইন্টু হবে? ইন্টু 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 বি ইন্টু এন ইন্টু এ। তবেই তো আমি দেখো এই যে বি ইন্টু এ ইন্টু এটাকে তো জি করে নিয়েছি না, জি ইন্টু আই করেছি, অর্থাৎ বিআইএন এটাকে এখন আমি জিআই ফরম্যাটে লিখেছি, কারণ দেখো বিএন কে গুণ করে নিয়েছি এক জায়গায়। ঠিকই বলেছো, মানে ওয়েবার, অর্থাৎ এই গ্যালভানোমিটার কনস্ট্যান্টের তোমাকে যদি ইউনিট বলা হয় তাহলে ইউনিট কত হবে, দেখো বিএ ইউনিট হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার ইন্টু নাম্বার অফ টার্ন। মানে আমি যদি বিএ এই জি এর ইউনিটটা বার করতে যাই, তাহলে জি এর ইউনিট আমি বলতে পারি যে ওয়েবার পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে বি, ইন্টু নাম্বার অফ টার্নস, টার্নস হচ্ছে নাম্বার অফ টার্ন, আমরা টি দিয়েই বলি যে এতগুলো সংখ্যা,
আর এ হচ্ছে এরিয়া অর্থাৎ মিটার স্কোয়ার। দেখো এই মিটার স্কোয়ার কেটে গেল, তাহলে ওয়েবার টার্ন অর্থাৎ জি এর ইউনিটটা হচ্ছে ওয়েবার টার্ন। ঠিক আছে? স্যার বলছি যে এটা ডিফ্লেকশন টর্কের ওর একটা নিউমেরিক্যাল দিয়ে বুঝিয়ে দিলে ভালো হতো। নিউমেরিক্যাল এখনই তো আমার কাছে নাই, তাহলে আমি গ্যালভানোমিটার অঙ্ক খুঁজি পরের দিন, তাহলে আমি ওখানে দেখিয়ে দেবো। ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারছো তো বেশ ঠিক জিনিসটা আছে। কি? মানে বিআইএন হচ্ছে টর্ক, হ্যাঁ সেটাই হচ্ছে তোমার ডিফ্লেকশন টর্ক, আর তো কিছু টর্ক নেই এখানে। তো আমার টর্ক ইকুয়াল টু সিম্পলি গ্যালভানোমিটার কনস্ট্যান্ট ইনটু কারেন্ট। তো এইখান থেকে একটু ভালো করে চোখে দেখতে পাচ্ছ যে জিটা কনস্ট্যান্ট হয়ে গেছে, তাহলে আমি বলতে পারি যে টর্ক প্রপোর্শনাল টু আই, অর্থাৎ যেরকম কারেন্ট পাঠাবো সেরকম টর্ক তৈরি হবে যদি বাকি তিনটে কনস্ট্যান্ট হয়। মানে একদম যেরকম কারেন্টটাকে ভ্যারি করবো টর্কটা এক্স্যাক্টলি অ্যাকর্ডিংলি ভ্যারি হবে, প্রোভাইডেড ইউ হ্যাভ টু কিপ ইউর জি কনস্ট্যান্ট। কিন্তু জি কনস্ট্যান্ট রাখার সময় এন কে নিয়ে সমস্যা নেই, এ কে নিয়ে সমস্যা নেই, কারণ দেখো এ যেটা এরিয়া ওটাও নিজে নিজে বাড়বে না, এন যেটা নাম্বার অফ টার্নস ওটা তো নিজে নিজে বাড়বে না। একমাত্র বি কে নিয়ে একটু প্রবলেম আছে। কেন প্রবলেম আছে? ওই যেটা বললাম এয়ার গ্যাপ, এই যে এয়ার গ্যাপটা এই এয়ার গ্যাপটা তুমি যদি কনস্ট্যান্ট রাখতে না পারো সেক্ষেত্রে কিন্তু বি ভ্যারি করে যাবে। অর্থাৎ মনে করো তোমার এই সিলিন্ডার না নিয়ে তুমি এখানে একটা চৌকো টাইপের কিছু একটা নিয়েছো এরকম, এরকম চৌকো জাতের একটা জিনিস নিয়েছো। এই চৌকো জাতের যদি নাও তাহলে দেখো এই ইউনিফর্ম এয়ার গ্যাপটা মেনটেন হবে না। আর যদি ইউনিফর্ম এয়ার গ্যাপ মেনটেন না হয় তাহলে তোমার এই যে থ্রু আউট দ্য মুভিং অর্থাৎ ঘোরার সময় বিটা কিন্তু আর সেক্ষেত্রে কনস্ট্যান্ট থাকবে না, একটু মানে ঘুরছে মাঝে মাঝে বি ভ্যারি করবে। তার কখনো খোঁচা আছে, এই বুঝতে পারছো যদি চৌকো শেপ নাও, এটা সিলিন্ডার নিয়ে চৌকো নাও, তাহলে কখনো খোঁচা আছে, সাইডটা যখন আছে খোঁচা মতো। আবার যখন জিনিসটা ভ্যারি করছে এয়ার গ্যাপটা মাঝখানে গ্যাপিংটা ভ্যারি করবে, গ্যাপ যদি ভ্যারি করে তাহলে বি ভ্যারি করে যাবে, সেক্ষেত্রে প্রবলেম। সেই জন্য লিখেছে দিস ইকুয়েশন ইজ ভ্যালিড while the iron core is cylindrical হলে তবেই and the air gap between the coil and pole faces of the permanent magnet is uniform। ওই মাঝখানে এয়ার গ্যাপটা যদি ইউনিফর্ম হয় তবেই কিন্তু এটা ভ্যালিড, আর যদি না করো তাহলে কিন্তু এই স্মুথনেসটা দেবে না। তার মানে এইটাই আমি তখন থেকে বলতে চাইছিলাম যে কেন এয়ার গ্যাপটাকে স্মুথ ইউনিফর্ম রাখা দরকার, জাস্ট বিকজ অফ দিস বি। In order to maintain this t equal to gi we must have to keep constant this b, and in order to do that we must have to ensure that my b is constant, and to make this b constant we must have to give some uniform air gap। Okay, তো এইটা হচ্ছে ডিফ্লেক্টিং টর্কের ফর্মুলা পেলাম জি ইন্টু আই। সেরকম কন্ট্রোলিং টর্ক কি দিয়ে পাবো না, কন্ট্রোলিং টর্ক তো সোজা জিনিস, সি থিটা। আমি আগের দিনই বলেছি ওই দুটো স্প্রিং আছে, অত ভাবনা চিন্তা করার কিচ্ছু নাই। স্প্রিং আছে মানে সি ইন্টু থিটা, যেখানে থিটা হচ্ছে ডিফ্লেকশন অ্যাঙ্গেল ইন রেডিয়ানে আর সি হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। টি ইকুয়াল টু সি থিটা তোমাদের আগের দিনই বলেছি। তাহলে যখন ব্যালেন্স করবে অর্থাৎ ডিফ্লেকশন টর্ক তখন কন্ট্রোলিং টর্কের সাথে সমান হবে, অর্থাৎ সি থিটা ইকুয়াল টু জি আই হবে এবং থিটা ইকুয়াল টু জি বাই সি ইন্টু আই। দিস ইজ ইউর পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল রোটেশন ফর্মুলা। এবার দেখো যদি স্প্রিং এর সিটা কনস্ট্যান্ট হয় আর গ্যালভানোমিটার কনস্ট্যান্ট জি, দুটোই যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে থিটা প্রপোর্শনাল টু আই, সিম্পলি থিটা প্রপোর্শনাল টু আই। সেক্ষেত্রে যেরকম কারেন্ট পাঠাবে একদম লিনিয়ারলি থিটাটা মুভ করবে। যত বেশি কারেন্ট তত বেশি থিটা, মানে তত বেশি ডিফ্লেকশন অ্যাঙ্গেল, যত কম কারেন্ট তত কম অ্যাঙ্গেল, ব্যাস আর কিচ্ছু ভাবনা চিন্তা করার কিছু নেই। টর্ক ক্যান বি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফ্লো অফ দ্য কারেন্ট ইন দ্য কয়েল, ব্যাস আর কিচ্ছু না। এইটা আমি লেখাটা ভুল লিখেছি, ডিফ্লেকশন টর্ক লিখে ফেলেছি, এটা লিখতে হবে ডিফ্লেকশন অ্যাঙ্গেল। ঠিক আছে, কারো বুঝতে কোনো প্রবলেম নেই আশা করি, সিম্পল জিনিস, আগেও পড়েছো আজকেও পড়লে, এটা পরীক্ষায় লিখতে হবে। আর যেটা একটু আগে বলছিলাম যে ড্যাম্পিং টর্ক, ঠিক আছে, এই দেখো এই যে ছবিটা, প্রথম যে ছবিটা, এই ছবিটা হাতে আঁকা ছবি, আর এই দেখো এটা যেমন মানে মডেল তোলা ছবি, এরকম ব্যাপারটা। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ ভেতরে সিলিন্ড্রিক্যাল লোহার কোটটা রয়েছে আর বাইরে যে স্প্রিং আছে আর এ আছে। আচ্ছা, কিছু জিনিস কিন্তু একটু গুরুত্বপূর্ণ জিনিস। প্রথম গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে আমরা কিন্তু এই ধরনের যে ইয়েটা মুভিং মানে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করব, মাথায় রাখতে হবে যে এই যে মুভিং কয়েল, এই কয়েলটা কিন্তু বেসিক্যালি মুভিং অর্থাৎ ঘুরতে পারে।
আর ওর ভেতর দিয়ে যদি কারেন্ট পাঠাতে হয় তাহলে আমাকে এমন কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে যাতে আমার ঘোরার সময় যেন কারেন্ট আবার ডিটাচ না হয়ে যায় কানেকশনটা। তাহলে আমরা কি করছি, ওই যে স্প্রিংটা নিয়েছি, এই যে হেয়ার স্প্রিং যাকে বলছিলাম, দেখো স্প্রিং এর সঙ্গে ওটাকে এদিকেও অ্যাটাচ করা, স্প্রিং এর সঙ্গে এদিকটাও অ্যাটাচ করা। অর্থাৎ আমরা যখন কারেন্ট পাঠাবো স্প্রিং এর ভেতর দিয়েই কারেন্টটা পাঠিয়ে দেবো। আমার দরকার এই কয়েলের ভেতরে টর্কটা নিয়ে স্প্রিং এর ভেতরে কারেন্ট গিয়ে কি হলো না হলো আমার দেখা দরকার নাই। ঠিক আছে, তো এইটা মাথায় রাখতে হবে যে আমার কিন্তু স্প্রিং এর ভেতর দিয়ে ডাইরেক্ট কারেন্টটা পাঠিয়ে দিতে হবে, স্প্রিং এর সঙ্গে কিন্তু কয়েলটা অ্যাটাচ করা, অর্থাৎ স্প্রিং এর ভেতরে এই জিনিসটা পুরো ঝুলছে একদম। হুম, তাহলে এই দেখো এই ছবিটা দেখতে পাচ্ছ, এই দেখো এই যেখানে তোমরা এই ছবিটা স্প্রিং দেখতে পাচ্ছ, এই স্প্রিং এর সঙ্গে ভেতরে কয়েলটা অ্যাটাচ করা আছে, এইটা হচ্ছে কয়েলটা। এই যে মোটা পাড়া দেখছো একটা, এই যে এই জিনিসটা, এই যে মোটা পাড়া জিনিসটা দেখছো, এইটা এটা যে কয়েলের এরকম করে পুরো টান, একদম মোটা টান, এই ভেতরে চকচকে জিনিসটা হচ্ছে আয়রনের কোটটা, একদম এইটাই হচ্ছে জিনিসটা। তো একটা জিনিস বক্তব্য, সেটা হচ্ছে বলছে কি ড্যাম্পিং টর্ক, এই ড্যাম্পিং টর্কটা কি করে প্রোভাইড হচ্ছে, তো যেটা আমি একটু আগে বললাম ওই কথাটা এখানে লেখা আছে যে কয়েল যখন মুভ করে ফিল্ড অফ দ্য পার্মানেন্ট থ্রু ফিল্ড অফ পার্মানেন্ট লাইনের এডি কারেন্ট সার সেট আপ ইন দ্য মেটাল ফরম্যাট অফ দ্য কোর। এই যে চকচকে মেটাল কোরটা আছে এর মধ্যে এডি কারেন্ট তৈরি হয়, যার একটা টেন্ডেন্সি থাকে যে যেদিকে ডিফ্লেকশন টর্ক তার উল্টো দিকে হালকা তার অপোজ করার ইয়ে করে থাকে। তো এটা বলছে দ্য ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস বাই দ্য এডি কারেন্ট অপোজেস দ্য মোশন অফ দ্য কয়েল। অর্থাৎ ডিফ্লেকশন টর্কটা চাইছে কাঁটাটাকে জোর মুভ করিয়ে দেবো, একদম দুম করে মুভ করিয়ে দেবো, কিন্তু এই এডি কারেন্টটা এই কয়েলের যে মোশনটাকে একটুখানি অপোজ করতে চাইছে। তাহলে যদি একটুখানি অপোজ করে তাহলে কি করবে, দ্য পয়েন্টার উইল দেয়ারফর সুইং মোর স্লোলি, একটু আস্তে আস্তে মুভ করবে, যেখানে যেভাবে তুমি ড্যাম্পিং টর্কটা এইভাবেই তুমি প্রোভাইড করে দেবে। ঠিক আছে, কিন্তু তুমি যখনই মিটারে কারেন্ট সাপ্লাই বন্ধ করে দেবে তখন দেখো আর ড্যাম্পিং টর্ক নেই, তাই তো, তখন আর ড্যাম্পিং টর্কটা নেই, সেক্ষেত্রে কাঁটাটা একদম দুম করে ছিটকে চলে আসবে, মানে যাওয়ার সময় আস্তে আস্তে যাবে, কিন্তু যে মুহূর্তে কারেন্ট ফ্লো অফ করে দেবে তখন আর কোনো এডি কারেন্ট ভেতরে থাকবে না। যদি এডি কারেন্ট ভেতরে না থাকে কোনো ড্যাম্পিং থাকবে না, স্প্রিং এর টানে কাঁটাটা একদম দুম করে চলে আসবে। ওটাই লিখেছে যে অ্যান্ড কাম টু রেস্ট কুইকলি, সুইং করার সময় স্লোলি সুইং করে, আসার সময় কিন্তু কুইকলি আসে। এই পয়েন্ট দুটো খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, মেনশন করতে হবে তোমাকে, তাহলে কোনো রকম অসিলেশন হয় না। মানে ওই যে আমরা চাইছিলাম যে ড্যাম্পারটা কেন দিচ্ছিলাম, ড্যাম্পারটা ওই কারণে দিচ্ছিলাম যাতে কোনো অসিলেশনটা না হয়, তো এটাই হচ্ছে সেই জিনিসটা ড্যাম্পিং টর্ক। কারো বুঝতে কোনো সমস্যা নেই? সব ঠিক আছে। আচ্ছা, এই ছবিটার মধ্যে বিশেষ কিছু জিনিস লক্ষ্য করছো? ডান দিকের ছবিটা, ডান দিকের ছবিটার মধ্যে বিশেষ কিছু জিনিস লক্ষ্য করছো? এটা কি লেখা আছে? মিরর, আয়না। এই কাঁটাটা যে ঘুরছে পিছন দিকে দেখো, এই চকচকে যে জিনিসটা দেখছো, যে সরু চকচকে জিনিসটা দেখছো, এইটা এইটা একটা ছোট্ট সরু আয়না। হয়তো তোমরা কোনো মিটারে এরকম দেখেছো, তুমি কখনো ওয়াট মিটার নিয়ে কাজ করে থাকো, দেখো ওয়াট মিটার সরু ডায়ালের মতো একটা ওই উপরে স্কেলটা রয়েছে না, এই স্কেলের নিচ দিয়ে একটা সরু পাতলা একটা আয়না রয়েছে। কেউ কি বলতে পারবে আমাকে যে আয়নাটার কাজ কি, এই মিররটার কাজ কি? কেউ বলো, একটু বলো, একটু মনে কি মনে হচ্ছে কি হতে পারে? আচ্ছা বেশ, এইখানে এই কালোটা কি গো, এর ভেতরে একটা কালো ডট দেখতে পাচ্ছি, এই জিনিসটা কি? এটা বলো কেউ। হ্যাঁ বলো বলো, পারবে বলো। হ্যাঁ, ওই কাঁটাটা ছবিটা ঠিক, এই যে কালো রঙের কাঁটাটা রয়েছে ওর ছায়াটা ছবিটা ওইখানে পড়েছে রিফ্লেক্ট হয়ে। মিউট করো বলছি। তো এটা হচ্ছে ইয়ে করেছে, এইটা দিয়েছে যাতে তুমি যখন দেখবে মিটারটা রিডিং দেখবে, তুমি চাইবে যেন এই ছবিটা পিছনে আয়নার ছবিটা এর সাথে সোজাসুজি হয়ে যায়। অর্থাৎ আমার কোনো প্যারালাক্স এরর, ওই যে লম্বন ত্রুটি, আমার দেখার ভুল যেটা, আমি যদি দেখো মিটারটা ওইভাবে রয়েছে, আমি যদি এই যে আমি ছবিটা যেভাবে ফটোটা তোলা হয়েছে, যদি কেউ এদিক থেকে রিডিং নিতে যায় রিডিং এ ভুল হবে নিশ্চয়ই, তাকে কি করতে হবে, এই কাঁটাটা সোজাসুজি এই দিক থেকে তাকিয়ে তাকে রিডিংটা নিতে হবে। তাহলে তাকে যদি সোজাসুজি তাকিয়ে রিডিং নিতে হয়, তাহলে সে কি ট্রাই করবে পিছনের এই যে কালো দাগটা এইটাকে এর সঙ্গে মিনিমাইজ করে দেবে, মানে ওর আড়ালে রেখে দেওয়ার চেষ্টা করবে। যদি তুমি আড়ালে রাখতে পারো তাহলে তুমি জানবে তোমার আর লম্বন ত্রুটি মানে ওই প্যারালাক্স এরর হওয়ার কোনো চান্স নেই, ওটা আর কিছু না। এটাতে ভিজুয়ালি আমাদের প্রবলেম না হয়, মিররটা ওই জন্য দেওয়া আছে। বুঝে গেল, ওটা আর কিছু না।
তুমি যখনই রিডিং দেখবে তুমি চেষ্টা করবে পিছনের ওই আয়নায় পড়া ছবিটাকে সামনেটা দিয়ে আড়াল করতে, তাহলে তুমি যখন সোজাসুজি লম্বা হয়ে তাকাতে পারবে, প্যারালাক্স এররটা আর হবে না, আর কিছু না, ওটা ওই জন্য দেওয়া আছে। ঠিক আছে, পরীক্ষা এটা অনেক সময় আসে, মানে 3 রকম ইনস্ট্রুমেন্ট তোমাদের রয়েছে, যে কোনো একটা অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ আসতে পারে। তো আজকে পিএমএমসি পড়াচ্ছি, পিএমএমসি ইনস্ট্রুমেন্টের একটা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ পড়বো। এই পড়তে গিয়ে অনেক কিছু আমরা জানবো, যেটা এতক্ষণ আমরা এই ইনস্ট্রুমেন্টটা সম্পর্কে জানতে পারিনি। অ্যাডভান্টেজটা, একটা বড় অ্যাডভান্টেজ তোমরা আগেই পেয়ে গেছো। কি অ্যাডভান্টেজ? না দেখো, একদম লিনিয়ারলি প্রপোর্শনাল। তাহলে আমার স্কেল যেটা তৈরি করবো, স্কেলটা একদম ইউনিফর্মলি করা যায়, অর্থাৎ ডিভাইডেড প্রপারলি। কারণ স্কেলটা ইউনিফর্ম স্কেল তৈরি করা যায়, এটা তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এর মধ্যে হিস্টেরিসিস প্রবলেম খুব একটা হয় না। কারণটা কি? কারণ একটা পার্মানেন্ট ম্যাগনেট, দুটো যদি তোমার ম্যাগনেট থাকতো, ধরো এটাও একটা ইলেকট্রোম্যাগনেট ওটাও একটা ইলেকট্রোম্যাগনেট, সেক্ষেত্রে প্রবলেমটা হতো না। যেহেতু এখানে পার্মানেন্ট ম্যাগনেটটা দিয়েছে, হিস্টেরিসিস লসটা অতটা হয় না। দ্বিতীয় কথা হচ্ছে, অন্য মিটারে তোমাকে ধরো দুটো কয়েল নিতে হয়েছে, এই কয়েলের ভেতর দিয়েও কারেন্ট পাঠাতে হচ্ছে, আর একটা কয়েলের ভেতর দিয়ে কারেন্ট পাঠাতে হচ্ছে। এই মিটারে সুবিধা হচ্ছে একটা কয়েলের ভেতর দিয়েই কারেন্ট যাচ্ছে, আর একটা কয়েল আর কয়েল নেই, ওটার ওর জায়গায় পার্মানেন্ট ম্যাগনেট আছে, তাই না? তার মানে লেস পাওয়ার, পাওয়ারটা কম ইউজ করছে। দ্বিতীয় কথা হচ্ছে স্ট্রে ম্যাগনেটিক ফিল্ডে খুব একটা ইনফ্লুয়েসড হয় না। এটা একটা জিনিস আছে, এটা বলে দিই। সেটা হচ্ছে, মনে করো এই মিটারটা কাঁটাটা ঘুরছিল, এই টাইপ এটা কাঁটাটা ঘুরছিল, তুমি এইখানে একটা ম্যাগনেট নিয়ে এলে, এনএস, এখানে একটা ম্যাগনেট নিয়ে এলে, দেখো এই এইখানে কতটা পরিমাণ ডিফ্লেকশন টর্ক ডেভেলপ হবে, সেটা শুধুমাত্র ডিপেন্ড করবে কতটা পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স এখান থেকে এইখানে পৌঁছচ্ছে। অর্থাৎ এই যে ভেতরে গোল মতো যে চেম্বারটা করা হয়েছে, এই চেম্বারের ভেতরে কতটা ম্যাগনেটিক ফ্লাক্স আছে তার উপর ডিপেন্ড করে কতটা টর্ক হবে। মানে তার যে বি, টাও ইকুয়াল টু বিআইএন এ, তার বিটা শুধুমাত্র ভেতরের গুলোর উপরে ডিপেন্ড করবে। তুমি যদি বাইরে থেকে একটা ম্যাগনেট নিয়ে আসো, হ্যাঁ সেটা আবার এদের মধ্যে ধরো অ্যাট্রাকশন কাজ করছে, কথা কথা বলছি, তার জন্য ভেতরে ম্যাগনেটিক ফিল্ডটা খুব একটা এফেক্ট হবে না। ঠিক আছে, ভেতরে একটা পুরো গার্ড আছে, ভেতরটা একদম ভেতরের মধ্যেই রয়েছে। বাইরে থেকে নিয়ে এলে সে বাইরে, তার মধ্যে এখানে ধর ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করতে পারে। তো এই ম্যাগনেটিক ফ্লাক্সের উপর তো আর এই টর্কটা ডিপেন্ড করবে না, এইখানে কি পরিমাণ টর্ক আছে ডিপেন্ড করবে ভেতরে কি পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স আছে তার উপর। তার মানে স্ট্রে ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ বাইরে থেকেও যদি কোনো আমি এরকম আলাদাভাবে ম্যাগনেটিক ফিল্ড প্রোভাইড করি, সেটা খুব একটা ইনফ্লুয়েন্স হয় না, বলতে ইট ইজ নট ইনফ্লুয়েন্সড বাই দ্য স্ট্রে ম্যাগনেটিক ফিল্ড। বাইরে থেকে নিয়ে এলে খুব একটা এফেক্ট হবে না। তারপর হচ্ছে ধরো হাই অ্যাকিউরেসি, অ্যাকিউরেসি খুব নিয়ে, কারণ বেশি কার উপর ডিপেন্ড করছে না, ওই থিটা প্রপোর্শনাল টু আই, বেশি কার উপর ডিপেন্ড করছে না, ভালো রকম অ্যাকিউরেসি পাওয়া যায়। আর ভালো অ্যাকিউরেসির জন্য যা যা দরকার সেগুলো আমরা অলরেডি প্রিকশন গুলো নিয়ে নিয়েছি। যেমন এয়ার গ্যাপটাকে ইউনিফর্ম করেছি, শেপটাকে সিলিন্ড্রিক্যাল করে দিয়ে, তারপরে তোমার ভালো রকম ড্যাম্পিং প্রোভাইড, মানে ওই এডি কারেন্ট দিয়ে ড্যাম্পিংটা প্রোভাইড করতে পেরেছি, ইত্যাদিগুলোর জন্য ভালো রকম অ্যাকিউরেসি পাওয়া যায়। ঠিক আছে, এবং জেনে রাখো যে ভোল্ট মিটার অ্যামমিটার এই প্রিন্সিপালেই তৈরি। তোমরা যে ভোল্ট মিটার বা অ্যামমিটার ইউজ করো, এটা এইখান থেকেই তৈরি, এপিএমএমসি ইনস্ট্রুমেন্ট। কিন্তু সব ভোল্ট মিটার বা সব অ্যামমিটার নয়, সেটা আমি পরে আসছি। ঠিক আছে, এবং ডিফারেন্ট রেঞ্জেস, এই যে রেঞ্জটা, দেখো এই রেঞ্জটা তুমি চাইলে কমা বাড়া করতে পারো। অর্থাৎ মানে কমা বাড়া মানে কি, মানে বিভিন্ন রেঞ্জের ইউজ করা যায়। কেউ চাইলে ধরো 0 থেকে 50 ভোল্টের করলো, কেউ চাইলে 0 থেকে 500 ভোল্টও করতে পারে। যে 50 ভোল্ট করছে তাকে বেশি পরিমাণ এই টার্ন পাক সংখ্যাটা বাড়াতে হবে, আর যে 500 করছে তাকে পাক সংখ্যা অল্প দিলেই হবে। আমার টর্কটা ডেভেলপ করা নিয়ে কথা, মোট কথা। ঠিক আছে, তো সেই জন্য হচ্ছে বিভিন্ন রেঞ্জের তৈরি করা যায়। এবং এই যেটা বললাম সেলফ সিল্ডিং ম্যাগনেট, এই যে ভেতর সেলফ সিল্ডিং হচ্ছে ওই টার্মটা যেটা আমার একটু আগে বলা উচিত ছিল। এই যে ভেতরের ফ্লাক্স গুলোকেও ভেতরে সুন্দরভাবে রক্ষা করছে, বাইরের কোনো স্ট্রে ম্যাগনেটিক ফিল্ডকে ইউজ করতে আসতে দিচ্ছে না। তাহলে এই যে ভেতরে একটা, বাইরে যে এই যে ম্যাগনেটটা রেখেছে, এই ভেতরে ম্যাগনেটিক ফ্লাক্স গুলোকে একটা সুরক্ষা কবচ, অর্থাৎ একটা প্রোটেকশন দিচ্ছে। বাইরের ম্যাগনেটিক ফিল্ড গুলো একে এফেক্ট করতে পারবে না। তো যেহেতু পারবে না, সেই জন্য এরোস্পেস মানে এরোস্পেস অ্যাপ্লিকেশনে সব সময় এই এই ধরনের ইনস্ট্রুমেন্ট গুলোকে ব্যবহার করা সুবিধা। ওখানে অনেক রকম ম্যাগনেটিক ফিল্ড আছে, বাইরের ম্যাগনেটিক ফিল্ড দিয়ে যাতে ইনফ্লুয়েন্স না হয়ে যায়। তো পিএমএমসির ওগুলোই হচ্ছে অ্যাডভান্টেজ। বুঝে গেছে? অ্যাডভান্টেজ গুলো বুঝতে কারো প্রবলেম নেই?
কিন্তু ডিসঅ্যাডভান্টেজ পড়ার আগে এতক্ষণ একটা জিনিস আমি একবার ভাবিনি। কি ভাবিনি? না, আমি এটুকু বুঝতে পেরেছি যে এটা আমার একটা ম্যাগনেট, এটা আমার একটা ম্যাগনেটের আর একটা পোল, তার ভেতরে মাঝখানে এই রয়েছে আমার কয়েল। সেই কয়েল ঘুরবে টুরবে সব ঠিক ছিল। কতক্ষণ ঠিক ছিল? যখন আমি এখানে একটা ডিসি সাপ্লাই দিয়েছিলাম। কারণ আমি যদি ধরো ডিসি সাপ্লাই দিই, ঠিক আছে, ভুল করলাম, এদিকটা নেগেটিভ করে এদিকটা পজিটিভ করে। আমি যদি ডিসি সাপ্লাই দিই তাহলে কারেন্টটা হয়ে যাবে একমুখী, অর্থাৎ সবসময়ই এই মাথার উপরে তৈরি হবে এন পোল আর ওর নিচের দিকে তৈরি হবে এস পোল, এটা সবসময় হবে। তো অ্যাকর্ডিংলি মিটারটা মুভ করতে পারবে। কিন্তু ভুল করে আমি যদি ডিসি না দিয়ে এখানে এসি দিই, তাহলে কি ঝামেলা হতে পারে? তাই এসি মানে কি? এসি মানে হচ্ছে ধরো দুটো টার্মিনাল, এটাকে আমরা ডিসি কখন বলবো? যখন এদিকটা প্লাস আর এদিকটা মাইনাস ফিক্স, তখন আমি একে ডিসি বলবো। কিন্তু যদি সময়ের সঙ্গে সঙ্গে একবার এদিকটা প্লাস এদিকটা মাইনাস, পরের মোমেন্টেই এদিকটা মাইনাস এদিকটা প্লাস এভাবে অল্টার করতে থাকে, তখন তাকে আমি বলবো অল্টারনেটিং এসি। আমি যদি এখানটা এসি প্রোভাইড করে দিই, তাহলে কি হবে? যখন এসির কোনো একটা মোমেন্টে এদিকটা প্লাস এদিকটা মাইনাস, তখন পোলটা এদিকে তৈরি হতে, তখন কাঁটাটা চাইছে এদিকে ঘুরতে। ঠিক পরের মোমেন্টেই সেকেন্ডের মধ্যে 50 বার এটা এদিক ওদিক চেঞ্জ করে, তোমরা জানো 50 হার্টজ মানে 50 বার এটা অল্টার করে। ঠিক পরের মুহূর্তেই এদিকটা হয়ে গেল মাইনাস, এদিকটা হয়ে গেল প্লাস। কারেন্টের ডিরেকশন যেই ঘুরে যাবে, সঙ্গে সঙ্গে ওপরটা হয়ে যাবে এস, নিচেরটা হয়ে যাবে এন, তখন কাঁটাটা চাইবে এইদিকে ঘুরতে। সেকেন্ডের মধ্যে 50 বার যদি এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক চেঞ্জ করতে থাকে, তাহলে কাঁটা কি আর, কাঁটা একবার চাইবে সেকেন্ডে 50 বার চাইবে এদিকে ঘুরতে, 50 বার চাইবে এদিকে ঘুরতে, কাঁটা আর ঘুরতেই পারবে না, কাঁটাটা ঘুরতে নড়তেই পারবে না। ও খালি, তুমি খালি দেখবে, যদি খুব ভালো করে দেখো যে কাঁটাটা হয়তো ভাইব্রেট করছে, কাঁপছে খুব, কাঁটাটা একটা জায়গায় দাঁড়িয়ে কাঁপছে, অর্থাৎ ও একবার চাইছে এদিকে ঘুরতে, একবার চাইছে এদিকে ঘুরতে, তো কোন দিকে ঘুরার কোন ফিক্স জায়গায় দাঁড়াতে পারছে না। প্রবলেমটা সবার ধরতে পেরেছো তো, জিনিসটার সমস্যাটা কি হবে? সেই কারণে এটাই হচ্ছে ওর ডিসঅ্যাডভান্টেজ, অনলি ওয়ার্কস ইন ডিসি, এসিতে কাজ করে না। অর্থাৎ যাবতীয় ডিসি মিটার, ডিসি ভোল্ট মিটার, ডিসি অ্যাম্প মিটার, বা ডিসি যদি অন্য কোনো মিটার, রেজিস্ট্যান্স মিটার, হাতানা মিটার দেখেছো, এগুলো হচ্ছে পিএমএমসি। এসি অ্যাপ্লিকেশনে কিন্তু এই পিএমএমসি ইউজ করা যাবে না। ঠিক আছে, এটা একটা বড় বিষয়। দ্বিতীয় কথা বলছে ভালো, ভালো অ্যাকিউরেসি দেয় ঠিকই, সেরকম বলছে দামটাও বেশি, এক্সপেন্সিভ কম্পেয়ার টু আদার অল্টারনেটিভ ইনস্ট্রুমেন্ট। এক্সপেন্সিভের একটা বড় কারণ হচ্ছে ওই আয়রনের কোডটা, মানে খুব ভালো কোয়ালিটির কোড লাগবে, তারপর পার্মানেন্ট ম্যাগনেটের সুন্দর শেপ হতে হবে, ইউনিফর্ম এয়ার গ্যাপ, ওর যে মেকানিক্যাল অ্যারেঞ্জমেন্টটা, তার জন্য দামটা একটু বেশি। ঠিক আছে, তারপরে যেটা খুব সফিস্টিকেটেড, মানে ধরো সফিস্টিকেটেড মানে কি, মানে ধরো একটু এদিক ওদিক ইয়ে গেলে ভুলভাল ইয়ে হতে পারে। মানে সফিস্টিকেটেড মানে টার্মটা এই জন্য বলছি, ধরো পার্মানেন্ট ম্যাগনেটটা হালকা ধাক্কা পেলো, হয়তো এয়ার গ্যাপটা বেঁকে গেল, বা কোনো কয়েলটা দুমড়ে গেল, মানে একটু সফিস্টিকেটেড, খুব সাবধানে ইউজ করতে হয়। আর পার্মানেন্ট ম্যাগনেটটা দীর্ঘদিন ধরে তুমি ধরো ইউজ করছো, একটা মিটার দীর্ঘদিন ইউজ করছো, এবার সমস্যাটা হচ্ছে এমনি ঠিক ছিল, কিন্তু এই যে পার্মানেন্ট ম্যাগনেটটা দীর্ঘদিন চলার পর আস্তে আস্তে শক্তি ক্ষয় হবে, এটা তো হয়ই জানো, দীর্ঘদিন চলার পর একটা এরর দেখাবে। ঠিক আছে, এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজই বেশি, ডিসঅ্যাডভান্টেজ একটু কম। মেনলি ডিসঅ্যাডভান্টেজ মাথায় রাখবে, যেটা কিন্তু ডিসি তে ইউজ করা যায়, এসিতে ইউজ করা যায় না, এসিটা অ্যাপ্লিকেবল না ওটাই। স্যার বলো। বলছি যে পার্মানেন্ট ম্যাগনেটটা যদি মানে ক্ষয়ে যায় তাহলে ওটা কি চেঞ্জ করা যাবে না? একটা মিটার তুমি যদি পার্মানেন্ট ম্যাগনেট চেঞ্জ করতে হবে, মিটারটা যা দাম পড়বে তার থেকে পার্মানেন্ট ম্যাগনেটের দাম বেশি পড়ে যাবে। তুমি যদি মনে করো, প্রথম কথা কি, ধরো একটা মেশিনের একটা জিনিসের মধ্যে মিটারটা তুমি লাগিয়ে রেখে দিয়েছো, এবার খারাপ হয়ে গেল, আর তোমার ধরো খারাপ মানে কি, ধরো 5 বছর চলার পর দেখবে রিডিং কম দিচ্ছে, অর্থাৎ পার্মানেন্ট ম্যাগনেটটা তার শক্তিটা একটু কমে গেছে। আর তখন তুমি কি মিটারটাকে ওখানে টেনে বার করে ভেতরে স্ক্রু টু খুলে পার্মানেন্ট ম্যাগনেট বাজার থেকে কিনে চেঞ্জ করে অত ঝামেলা নিতে যাবে? হ্যাঁ কিনা? তার থেকে যদি সস্তায় অন্য কোনো একটা মিটার পাও, তখন তুমি সেটাকে আগে ইয়ে করবে। তার থেকে যদি সস্তায় কোনো মিটার থাকে যেটার এর মধ্যে এই ঝামেলা নেই, তখন তুমি অবশ্যই সেই দিকে প্রেফার করবে। কারণ তুমি একটা মিটার ইনস্টল করছো মানে তুমি যে পয়সাটা খরচা করছো ওই 5 বছরের জন্য নয়, তুমি চাইছো একটা মিটার লাগাবো আমি যেন আমার 20 বছর দেখতে না হয়, সেই পয়েন্ট থেকে তাকিয়ে সমস্যা আছে। আর পার্মানেন্ট ম্যাগনেট তুমি যদি ওই চেঞ্জ করতে চাও, এই করতে চাও, এইসব করে নিতে করতে, আবার চেঞ্জ করলেই হলো না, মিটারটা আবার ক্যালিব্রেট করতে হবে,
যে ধরো তুমি মিটারটা চেঞ্জ করলে, এবারে এমন একটা পার্মানেন্ট ম্যাগনেট নিলে তার শক্তি আবার একটু বেশি, সেক্ষেত্রে 2 অ্যাম্পিয়ারটা ধরো 2.2 অ্যাম্পিয়ার দেখাচ্ছে, মানে মিটারটাকে আবার ক্যালিব্রেট করতে হবে, অনেক ঝামেলা। এত ঝামেলা কেউ নিতে চায় না, সোজা কথা। বুঝতে পেরেছো? এইসব হচ্ছে ওর ডিসঅ্যাডভান্টেজ। আর অ্যাপ্লিকেশন তো বুঝেই গেছো, যাবতীয় গ্যালভানোমিটার, ডিসি অ্যামিটার, ডিসি ভোল্টমিটার, ওহম মিটার, এই সবেতে এই জিনিস ইউজ করা হয়। ব্যাস, এটা গেল পিএমএস ইনস্ট্রুমেন্ট। আর এখানে মনে হয় আর কি একটা আছে, হ্যাঁ এরর। কি কি ভুল হতে পারে এরর আমি অলরেডি বলেছি, ওগুলো এখানে লেখা আছে। এই যে এই ম্যাগনেট ব্যাপারটা, পার্মানেন্ট ম্যাগনেট তোমরা একটা জিনিস পড়েছো, যে পার্মানেন্ট ম্যাগনেটকে হিট করলে মানে তাপে রাখলেও কিন্তু চৌম্বকত্ব হারিয়ে ফেলে, ছোটবেলায় পড়েছো। মানে হিটিং যদি তুমি দাও তাহলে ওর ম্যাগনেটাইজেশন লসটা হয়। তো ধরো দীর্ঘদিন তুমি ধরো হাই টেম্পারেচারের জায়গায় মিটার ইউজ করছো, এই মিটারটা বেশি দিন ভালো থাকবে না। ডিউ টু টেম্পারেচার এফেক্ট আর এজিং, মানে বয়স হয়ে যাওয়ার জন্য এই ম্যাগনেটটা হচ্ছে লস হতে পারে, যেটার জন্য এরর হতে পারে। বুঝতে পেরে গেছো তোমরা? স্প্রিং, এই স্প্রিং এর এজিং কিন্তু একটা বড় ম্যাটার। কারণ এই যে তুমি এই স্প্রিংটা ইউজ করছো, এই স্প্রিংটাও দীর্ঘদিন চলার পর স্প্রিংটাতেও আস্তে আস্তে তার আগের যে, অর্থাৎ স্প্রিং এর কোনটা কনস্ট্যান্ট ছিল, সি, স্প্রিং কনস্ট্যান্ট ছিল সি, বহুদিন চলার পর স্প্রিংটাতেও একটুখানি ওই জড়তা মানে ধরো ইয়ে টাইপের আসবে, মানে রিজিডিটি যেটা বলে, রিজিডিটি প্রবলেমটা আসবে। সেই জন্য দেখবি যে আগের মতো সে স্প্রিং কনস্ট্যান্ট প্রোভাইড করতে পারছে না। হয়তো দেখা যাচ্ছে অনেকদিন চলার পর একটা স্প্রিং কি আর আগের জায়গায় থাকে, সেটা তো হবে এখানে। তো এটাও একটা বড় ব্যাপার। কিন্তু বলছে যে এই এররটা খুব একটা ঝামেলার এরর নয়। কেন? কারণটা হচ্ছে ধরো দীর্ঘদিন ধরে বয়স হয়ে মানে বুড়ো হয়ে গেছে, ধরো মিটার গুলো বুড়ো হয়ে গেছে। এবার মিটার যদি বুড়ো হয়ে যায়, এই ম্যাগনেটেরও শক্তি কমে গেছে, স্প্রিং এরও শক্তি কমে গেছে, স্প্রিংটাও লুজ হয়ে গেছে, ঘুরে ফিরে ব্যাপারটা একই। কারণ ম্যাগনেটটা কিন্তু প্রোভাইড করছিল ডিফ্লেকশন টর্ক, আর স্প্রিং প্রোভাইড করছিল কন্ট্রোল টর্ক উল্টো দিকে। ম্যাগনেট লুজ হয়ে যাওয়া মানে ডিফ্লেকশন টর্ক কমে যাওয়া, আর দীর্ঘদিন চলার পর স্প্রিংটারও এজিং হয়ে যাওয়া মানে স্প্রিং এরও এই কন্ট্রোল টর্কটা কমে যাওয়া। তো সেই জন্য বলছি যখন এজিং টার্মটায় আমরা আসি না, ম্যাগনেটাইজেশনও কমে গেছে থাকে, স্প্রিংটাও কমে যেতে থাকে। দুটো যদি কমে যায় তাহলে আবার দুটো যদি একই সঙ্গে একই ভাবে কমে তাহলে এরর খুব একটা বেশি আসবে না। ওটাই বলছি, দা হাউ এভার দ্য এরর কজড বাই দ্য এজিং অফ দ্য স্প্রিং অ্যান্ড এরর কজ ডিউ টু পার্মানেন্ট ম্যাগনেট আর অপোজিট টু ইচ আদার, যেটা বললাম আমি, সেটা দুটো এরর হচ্ছে একটা একজনকে কম্পেনসেট করে দেয়। সেই জন্য এই এররটা অতটা গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? কিন্তু এই মুভিং কয়েলের যে মুভিং কয়েলটা আছে তার একটা রেজিস্ট্যান্স আছে, সমস্যাটা এইখানটায়। ছবিটা আবার হিজিবিজি করেছি। হ্যাঁ, এই যে ভেতরে মুভিং কয়েলটা রয়েছে, এই কয়েলটা রেজিস্ট্যান্স, এইটার একটা রেজিস্ট্যান্স থাকবে। কোনো জিনিস তো আর একদম রেজিস্ট্যান্স ফ্রি হতে পারে না। টেম্পারেচারের প্রবলেমের জন্য এই মুভিং কয়েলের রেজিস্ট্যান্স কিন্তু আপ ডাউন করবে। আর যদি এর রেজিস্ট্যান্স আপ ডাউন করে যায়, যে কারেন্টটা এখান দিয়ে আসছিল সেই কারেন্টটা কিন্তু দেখো যদি রেজিস্ট্যান্স বেড়ে যায় তাহলে সেই কারেন্টটা কিন্তু কমে যাবে। মুভিং কয়েলের রেজিস্ট্যান্স যদি টেম্পারেচারের জন্য বেড়ে যায় কারেন্ট কিন্তু কমে যাবে, সেক্ষেত্রে কিন্তু রিডিং এ এরর আসবে আমার। এই এররটা আমি মিনিমাইজ খুব একটা করতে পারবো না, ঠিক আছে? মানে এই এররটা থেকে যাবে, এবার দীর্ঘদিন চলার পর মানে ওই জন্য খুব বেশি হাই টেম্পারেচার আমি এই মিটারকে ইউজ করতেই পারবো না। এই একটা কারণ, বড় কারণ। তো এই 3 রকম এরর আমার পিএমএমসি ইনস্ট্রুমেন্টটা হতে পারে। আদারওয়াইজ এর অ্যাকিউরেসি খুব ভালো, খুব মানে ঝামেলা কম, সিম্পল, রিডিংটা খুব ঠিকঠাক দেখায়, খুব ইউনিফর্ম, সব ভালো আছে এর। তাহলে এইটা আজকে আর কিছু নেই, আজকে এটাই পড়ালাম আমি, পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল। কারো কোনো জায়গায় বুঝতে প্রবলেম নেই তো আশা করি? না স্যার। ওকে, না স্যার, ফার্স্ট এররটা আরেকবার বলে দিন। ফার্স্ট এররটা আরেকবার বলো। ফার্স্ট এররটা হচ্ছে আমি বললাম যে তোমার টেম্পারেচারের আর এজিং প্রবলেম। কেসটা হচ্ছে যে আমার এই পিএমএমসি ইনস্ট্রুমেন্টের 3টে জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ, মানে যেগুলো এরর ঝামেলা করতে পারে। একটা হচ্ছে এই ম্যাগনেটটার শক্তি, এই যে পার্মানেন্ট ম্যাগনেটটা নিয়েছি যত এজিং হবে বয়স হবে এই পার্মানেন্ট ম্যাগনেটটার কিন্তু ম্যাগনেটাইজেশন ক্ষমতা কমে যাবে। হয় না অনেকদিন চুম্বক ধরো তুমি যখন প্রথম কিনলে যা শক্তি ছিল, অনেকদিন চলবে চুম্বকটা দেখবে একটু শক্তি হারিয়ে ফেলেছে। এর বড় কারণটা হয় টেম্পারেচার। আর দীর্ঘদিন হাই টেম্পারেচারে যদি একটা মিটারকে ইউজ করো, এই টেম্পারেচার মানে হাই টেম্পারেচার দিলেই এই মিটার তার ম্যাগনেটাইজেশন প্রপার্টিটা লুজ করে ফেলে। অর্থাৎ এই যে টাও ইকুয়াল টু বিআইএন এ, এই বিটা যাবে কমে।
এই ম্যাগনেটিক ডেন্সিটিটা ফ্লাক্স ডেন্সিটিটা বিটা কমে যাবে, চুম্বকের যে বিটা কমে যাবে। তো এটা একটা প্রবলেম। এবার সেই জন্যই বলছি যে হাই টেম্পারেচারে তুমি যখন দীর্ঘদিন রাখবে আর এজিং হবে, দুটো কারণের জন্য এই বি কিন্তু কমে যাবে। আর বি যদি কমে যায় তাহলে ডিফ্লেকশন টর্কটা কমে যাবে। সেক্ষেত্রে কাঁটাটা তুমি 4 অ্যাম্পিয়ার পাঠাচ্ছ আর রিডিং দেখাচ্ছে হয়তো 3.5 অ্যাম্পিয়ার, অর্থাৎ 4 অব্দি পৌঁছতে পারছে না। হতেই পারে এটা, এটাই হচ্ছে প্রথম প্রবলেমটা, যে ডিউ টু টেম্পারেচার এফেক্ট আর তাহলে এজিং। স্যার বলো। বেশি অ্যাম্পিয়ার এগুলো তো মাপা যায় না, তাই তো? না বেশি অ্যাম্পিয়ার কেন মাপা যাবে না? বেশি ইয়ে দিলে টেম্পারেচারের ফলে ইয়ে হয়ে যাচ্ছেন না না বলছেন। না, এই রেজিস্ট্যান্সটা, এই যে মুভিং, এই যে মুভিং কয়েলের এই যে ভেতরে মুভিং কয়েলটা আছে না, এই মুভিং কয়েলের সেরকমও কিছু ইয়ে নয়। মানে এই যে মুভিং কয়েলটা আছে তার রেজিস্ট্যান্সটা এমন ভাবে সেট করা আছে যে তুমি যে পরিমাণ কারেন্ট পাঠাও, হ্যাঁ একটা লিমিট অব্দি, এটা ঠিক কথা যে তুমি একটা লিমিটের বেশি কারেন্ট তুমি পাঠাতে পারো না, যত খুশি ইচ্ছে কারেন্ট দেবে সেটা পাঠাতে পারবে না। তো তুমি যেটা বলছো স্যার বেশি রেঞ্জ আমি কারেন্ট পাঠাতে পারবো না, ঠিকই বলছো যে বেশি কারেন্ট আমার এর ভেতর দিয়ে একটা লিমিট অব্দি কারেন্ট আমি পাঠাতে পারবো। বেশি কারেন্ট যদি পাঠাতে যাই তাহলে স্প্রিংটাও গরম হবে, এরর আসবে, এখানেও ধরো এও গরম হলো, ইত্যাদি প্রবলেম গুলো আসতে পারে। ঠিকই বলেছো, তার জন্য অন্য মেথড আছে। ওকে স্যার, ঠিক আছে। সে মেথডটা কি না, কারেন্টটা যখন আমি মাপছি, ধরো এইখান থেকে এইখানে কারেন্ট মাপবো তো, আর এইখানে একটা শান্ট লাগিয়ে দেবো, এটা পরে পড়াবো, রেঞ্জ এক্সটেনশনে পড়াবো। সেটা কারেন্টটা এমন ভাবে দেবো যে যে পরিমাণ কারেন্ট ধরো এখান থেকে পাঠাচ্ছি আমি, সে কারেন্টটা এদিকে এসে দুভাগে ভাগ হয়ে যাবে। মিটারের ভেতর দিয়ে যতটা যাওয়ার ততটা পাঠাবো, বাকিটাকে এই শান্ট দিয়ে বাইপাস করে পাঠিয়ে দেবো আমি। এই মেথডটা আছে, এই মেথডটা যখন শেখাবো তখন বুঝতে পারবে। মানে অ্যামমিটারের আর ভোল্টমিটারের রেঞ্জ এক্সটেনশন যখন পড়াবো সেখানে দেখলে বুঝতে পারবে। ওকে, ঠিক আছে, আর কারো প্রবলেম নেই কোনো, আশা করি। এটা আমি আপলোড অলরেডি করে দিয়েছি। আপলোডটা আজকে আর আমি চেঞ্জ করে দেখো, সমস্ত এইখানটা একটু ভুল আছে, এই যে ডিফ্লেকশন অ্যাঙ্গেল ওইটা শুধু ডিফ্লেকশন টর্ক লেখা আছে। হ্যাঁ, পরের দিন যখন পিডিএফটা আপডেট করবো একবার ঠিকঠাক করে আপডেট করে দেবো, আজকে আর করছি না। আজকে অলরেডি আপলোড করা আছে সাইটে, এই ইয়েটা নামানোর হলে নামিয়ে নিও। মানে রোজই আমি অ্যাকচুয়ালি আপডেট করতে করতে চলি এই জিনিসগুলোকে। তোমাদের একজনের অ্যাটেন্ডেন্স আমি হোল্ড করেছি, কি নাম জানো তো, আমি তাকে বলেওছি গ্রুপে। সে কি এখানে আছে? এখানে বোধহয় নেই না, কি নাম ছিল বলো তোর, মনে আছে ওর নামটা কি? হ্যাঁ হ্যাঁ, দীপ মন্ডল, কি মন্ডল? স্যার দীপ মন্ডল, দীপ মন্ডল, হ্যাঁ হ্যাঁ দীপ দীপ মন্ডল। মন্ডল। হ্যাঁ, ওর সঙ্গে কথা হলে ওকে বলে দিও, ওর অ্যাটেন্ডেন্স হোল্ড করার কারণ আছে। ও প্রত্যেকটা মাইক্রোপ্রসেসরের আদৌ লেকচার গুলো দেখছে কিনা আমি জানি না, মাইক্রোপ্রসেসর ক্লাসগুলোকে ছাড়া আই হ্যাভ ওয়াচ দিস ভিডিও। ওকে আমি মাইক্রোপ্রসেসর থেকে কোশ্চেন হবো, দাঁড়াও কেমন পারে আমি আবার দেখবো। রোজ মাইক্রোপ্রসেসর ক্লাস, আমি আদৌ জানি না ক্লাস লেকচার গুলো দেখে নাকি শুধু যে ভিডিও পোস্ট হয় ওর কাছে মানে সাবস্ক্রাইব করে রেখেছে, নোটিফিকেশন কমেন্ট মেরে দেয় না দেখে। আমি ওই জন্য ওর অ্যাটেন্ডেন্স হোল্ড করে দিয়েছি, আমি দিইনি ওকে। ওর সঙ্গে কারো কথা হলে ওকে বলে দিও, ঠিক আছে? আর কিছু নেওয়ার নেই আপাতত, অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে স্টপ করলাম প্রেজেন্টিং, রেকর্ডিং স্টপ করি।